গায়ে হলুদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ। বরের বাড়ি থেকে যারা যারা এসেছিল সকলে বিদায় নিয়ে ইতিমধ্যে বেরিয়ে গেছে। অতিথিদের বিদায় দিয়ে নিখিল নিজে সবে খেতে বসেছিল। তখন রাত 8টার মতন নিখিলের ফোনে সহসা সশব্দে হঠাৎই বেজে উঠলো। ফোন চিপে দেখলো তাহিরা ফোন করেছে। সে ধরল না, মনে একরাশ রাগ অভিমান পুষে রাখলো। পুনরায় ফোনটি ভো ভো করে শব্দে বাজল। নিখিলের ভ্রুকুটি হয়ে আসে, তবুও এবার ফোন রিসিভ করলো। পুনরায় ফোনটি ভো ভো শব্দে বাজলো। নিখিলের ভ্রুকুটি আসে, তবুও এবার রিসিভ করলো। মুখটা ভার করে নিল, মন নরম থাকলো, মেজাজ কড়া, ঝাঁঝালো স্বরে বলল, কি সমস্যা? কি ফোন করেছো কেন? তোমরা তো মহা ব্যস্ত মানুষ, ফোন করার টাইম পাও? তাইরা হো করে কয়েক দফা হাসলো। শয়তান ছাড়া, গেট খোল। নিখিলের হাত খাবারের মধ্যে আকস্মাত থেমে যায়। উৎসুকে একাকার সে। বাকি সবাই স্টেজে মুস্কানকে হলুদ লাগাচ্ছে। নিখিলের দুপুরে খাওয়া হয়নি, সময় পায়নি। সে খাবার খাচ্ছিল। আজ সারা রাত আবার নাচ গান চলবে, কেউ ঘুমাবে না। আগামীকাল দুপুরের পরই বিবাহ। নিখিল অতি আশ্চর্য হয়, কতক্ষণ ফোনের দিকে নির্বিকার হয়ে তাকে রইল। বলা বাহুল্য এরপরে ধীরে ধীরে স্বাভাবিক হয়। পুনরায় ভাত মাখতে মাখতে তাহিরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, মজা করছো না? তোমাকে পিটানো উচিত। তাহিরা রাগে ক্ষোভে একটা ধমক ছুড়ল। গেট খুলবে না বাহির থেকেই চলে যাব? নিখিল এবার পাকাপোক্তভাবে বেশ সিরিয়াস হয়। চোখে মুখে এক উল্লাসিত উচ্ছ্বাস ভাব। সত্যি মনে এসেছো তুমি? আরে বেটা, গেটটা খুল না। ওমাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধরে যাচ্ছে। নিখিল মনে মনে অনেক খুশি হলো। তড়িঘড়ি হাত ধুয়ে ফোনে কথা বলতে বলতে গেট খুলতে ছুটল। ঘরে ঢুকে চাবি এনে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মনি, 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ঠিক 1 মিনিটও লাগেনি নিখিলের আসতে। গেটের কাছে আসতে দেখলো তার ছোট খালা তাহিরা, তার মেয়ে অনু আর নিখিলের খালু দাঁড়িয়ে আছে। নিখিল গেট খুলে সালাম দিল। কেমন আছো? সারাদিন ভালোই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভালো নেই। আচ্ছা, এইটা কি কোনো বিয়ে বাড়ি? আমার তো মনে হচ্ছে 40 খেতে আসছি, কিন্তু কার? বিয়ে বাড়ি থাকলে হইচই, গান বাজনা, আনন্দ ফুর্তি, সেসব কিছুই নেই। নিখিল গাল ভরে এক রত্তি হেসে ফেলল। তোমরা নাই, হইচই করবে কারা? কেন, তোর দামড়া দামড়া চাচারা কি করেছে? মরছে নাকি সব? আমার বাপ তো মরছে। সেজজন লাপাত্তা, মেজজন মন্ত্রিসভা সামলাতে ব্যস্ত, ছোটজন কুমিল্লায় আছে, আগামীকাল আসবে বলল। ছোট ফুফু তুলে দেওয়ার সময় আসবে জানালো। আসলে তাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। হঠাৎ করে বিয়েটা হচ্ছে। তাহিরা আর কিছু বলল না, তবে নিখিলকে বলল, গেট আটকাস না, তোর বড় মামার বাদরগুলি বাহিরে। নিখিল চমকে যায়। পরবর্তীতে বলল, নিখিল, রাতুল, ওরা এসেছে? শুধু রাতুল নয়, রিমান, রাবিন, ইয়াসমিনও আছে। ওরা কোথায়? গাজীরহাট আছে। কি যেন কিনবে বললো, আমাকে বললো আগে চলে যেতে, ওরা পরে আসবে। তুমিও না মনি, ওদের একা ফেলে আসতে গেলে কেন? গ্রামে নতুন, সেই ছোটবেলা একবার এসেছো, এখন তা মনে আছে? রাস্তাঘাট চিনবে কি করে? অত ভাবিস না তো, ওরা চিনতে পারবে ঠিকই। বলল। তবুও আমি যাচ্ছি ওদের আনতে। তাহিরা নিখিলে কান টেনে ধরলো ভেতরের দিকে নিয়ে টানতে টানতে বলল, আপনারা তো পাকনামি করতে হবে না আব্বাজান, ওরা ঠিকই আসবে। শোন, তোর জন্য গোপন একটা সারপ্রাইজ আছে। নিখিল কৌতূহল ও আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তাই? কি হতে পারে বলো তো? শেষে বলবো না, আসলেই দেখতে পাবি। অনুষ্ঠান কি ছাদে করেছিস? হুম। ছাদে ওঠার সঙ্গে সঙ্গে হই হই আর হরেক রকমের ঝাঁঝানো লাইটের আলো চোখ ধরে এলো। কাজল রেখা স্বাধীন মুক্তিকে দেখা গেল। ওদের মন ভার। অনন্যা নিখিলের দাঁত প্রত্যাখ্যান করেছে, সেসব জানে ওরা, যেই কারণে ওদের মন ভালো নেই। তবে সমাজ রক্ষা করতে এসেছে নামমাত্র। ছেলেরা সকলে বেগুনি রঙের পাঞ্জাবি পরেছে আর মেয়েরা বেগুনি রঙের শাড়ি। মুস্কান তো ওর খালাকে দেখে স্টেজ থেকে দৌড়ে নিচে নেমে এলো। সকলে অবশ্য অবাক হয়েছে কম বেশি, কেননা কেউ জানতো না তাহিরা আসবে। সে কাউকে জানায়নি। সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিল মুস্কান। তাহিরা আগে জড়িয়ে ধরে অনেক কাঁদল। মেয়েটা এতিম, মা নেই, বাবা নেই, কাউকে একটু জড়িয়ে ধরে কাদার মতন মানুষও নেই। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলি উপরে আসছে। তাহিরাকে জড়িয়ে ধরে সেগুলি প্রকাশ করছে। তাহিরা শান্ত করলো তাকে। বোকামে কাঁদছিস কেন? তুমি আসবে না যে বললে? মজা করেছি, তোদের সারপ্রাইজ দিতে চেয়েছি। আসলে সত্যি সারপ্রাইজ হয়েছি। এর চেয়ে বড় সারপ্রাইজ এখনো বাকি।
মুস্কান অত শত বুঝল না, চোখ মুছে স্টেজে গিয়ে আবারও বসলো। তাহিরা অত্রপাশ নজর বুলিয়ে দেখলো, এক প্রান্তে গিয়ে তার দুরন্ত দৃষ্টিজোড়া আকস্মিক আটকে পড়ল শতুনু এক বলিষ্ঠ পুরুষ, দাম্ভিকতার সঙ্গে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে, মনোযোগ দিয়ে ফোন টিপছে, মুখটা মলিন, হাসি নেই একেবারে। তাহিরা একটু করে হাসলো, বসলো গিয়ে নওয়াফের পাশে। কি অবস্থা তোদের? বলিষ্ঠ পুরুষটি অপরিচিত কাউকে দেখে সহসা সুকুচকে ফেলল, একটু বিরক্ত হলো বুঝি, তেমনি ওনার বাহ্যিক ভাবভঙ্গিমা। শতুনু মুখটায় কুচকে জোর ভ্রুদয় নারী সুথালো। আমাকে জিজ্ঞেস করছেন না নোভা আপুকে? দুজনকেই। সরি, আপনাকে চিনলাম না। নোভা নওয়াফকে হাত ইশারা করে বলল, উনি নিখিলের ছোট খালা, নাম তাহিরা। ঠিক বলছি তো তাহিরা? তোর জুনিয়র হবে। তাহিরা হাসলো। জি। নওয়াফ বলল, সরি, আপনাকে আমি চিনতে পারিনি, সেজন্য কিঞ্চিত দুঃখিত। তাহিরা বিনিময়ে এক টুকরো হাসে, মুচকি হাসি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নওয়াফকে। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরা, বলিষ্ঠ ও চওড়া শরীরে, আটশাটে পাঞ্জাবি জড়ানো, পাঞ্জাবির হাতা বেশ গুছিয়ে গুটানো, বাম হাতে সিলভারের একটি ঘড়ি জলজল করছে, চুলগুলি পেছনে ছুটি করা, লম্বা চওড়া, বডি ফিটনেস মোটামুটি ভালোই। তার ভীষণ ভালো লেগেছে। একজন সুদর্শন পুরুষ হতে যা যা দরকার সবটাই বিদ্যমান, কিন্তু আচরণ তার মোটেও পছন্দ নেই, খাপছাড়া লেগেছে, চারাচর মনে হচ্ছে। সে পাশ থেকে উঠে গেল, ফোন বের করে অনন্যাকে কল বসালো। কিরে, আর কতটুকু? মনি, স্কুল মাঠে এসে পড়েছি। রাতুল ভাইদের সঙ্গে দেখা হয়েছে, ওনাদের সঙ্গে আসছি। চিন্তা করো না, মাত্র 5 মিনিটস। ঠিক আছে, এসে কল করিস। তাইরা তার সেজ বোন কাজলিকার সঙ্গে কথা বলছিল, সেই সময় তার মুঠোফোনটি বেজে উঠল। অনন্যার নাম্বার দিকে তাহিরা কথা সেখানে থামিয়ে দিল। সকলের সামনে দিয়ে দপাদপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছিল, পথে ইচ্ছের সঙ্গে ধাক্কা খেলো। ইচ্ছে বিচলিত কঞ্চে বলল, আরে মনি, আসতে দৌড়াচ্ছ কেন? তাইরা কোনো কথা জবাব দিল না। ইচ্ছে সামান্য অবাক হলেও সেসব মনে রাখলো না। সে জানে তার তাহিরা উনি একটু ছটফটে, অশান্ত স্বভাব চিত্তের। বয়সে নিখিল ভাইয়ের ছোট, তবুও নিখিল ভাই তাহিরাকে ছোট্টমণি বলে ডাকে। বিষয়টা মজার হলেও ভালো লাগে শুনতে। তাহিরার অমন দোষীপনা আচরণে কম বেশি অনেকে আশ্চর্য হয়েছে। নিখিল ছাদ থেকে নিচে উকি মারল, পরপর 3টা বাইক থামানোর শব্দ পেল, সেই সঙ্গে পেছনের বাইকে একটি নারী প্রতিমূর্তি দেখল, যেটা ছিল তার জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। সেও নিজেও ভেবে অবাক, চমকপ্রদ। হুশ ফিরতেই দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। অনেকের আবার কৌতূহল জাগলো, সকলে নিচে নামছে কেন। তাই তারা ছাদ থেকে নিচে সরাসরি উকি দিল। 3টা ছেলে ছাড়া তেমন কিছু চোখে পড়ল না। সেসব স্বাভাবিকভাবে নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। তাইরা ছুটে এসে অনন্যাকে বুকের মধ্যে ছো মেরে ধরে নিল। অনন্যা অস্থির চিত্ত গলায় বলল, আরে কি করছো মনি? শরীরে ঘাম তো, বিশ্রী গন্ধ তোমার শরীরে লেগে যাবে। তাইরা থমক ছুড়ল। চুপ, একদম চুপ। কত 2 হাত দিয়ে তোর গু মুছে আনছি, এখন আসছে গন্ধ শিখাতে। রাতুল আর ইয়াসিন সঙ্গে হু হু করে হেসে দিল। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, ফুপি, ডিসিশন ফাইনাল। বিয়ে করলে তোমার দামড়ি মেয়েকেই করবো। তোমার হাতে নতুন নতুন জামাই আদর খেতে পারবো। সেই সঙ্গে 2টো ঝাড়ের বাড়িও খাস, বেয়াদব। এই, তুই কজনকে বিয়ে করবি রে? ঢাকা আরও 2জন বিয়ে না করা বউ রেখে এসেছিস। আমি শত হতে পারি, কিন্তু আমার মনটা বিরাট মাপের বড়, বুঝলে? তাছাড়া আমার দোষ কি ফুপি? যাকে দেখি তাকেই ভালো লেগে যায়। এই যে অনন্যা আপুকে দেখে তাকেও ভালো লেগে গেছে, সেটা দোষে কিছু বলো? মতো দোষে কিছু না। বউ হলে কত থাকি। ছোট্ট করে অনন্যা ওদের গাড়ির চর বসালো। ফাজিল, ফাজলামো বন্ধ কর। রাতুল ওরা আগেই হেঁটে গেল। অনন্যা আর তাহিরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। প্রতিমধ্যে নিখিলকে দেখলো দোতলার সিঁড়িতে বিস্ফোরিত নয়নে চেয়ে আছে। অনন্যা স্মিত হাসল। অমন স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছো কেন? নিখিল ছুটতে এসে বলল, ফাজিল, সবাই বুদ্ধি করে আমাকে হার্ট ফেল করে মরার ফোন দিয়ে এটেছিস। অনন্যা ঠোঁট ছড়িয়ে হাসে। অনেক কথা হয় ওদের মধ্যে, তারই মধ্যে ছাদে উঠে যায় ওরা। হঠাৎ করে তাহিরার সঙ্গে অনন্যাকে দেখে সকলে স্তব্ধ হয়ে গেল। তারা কাশ্মীর কালো ভাবিনি অনন্যা আসবে। কাজল রেখার চোখ দুটি অধিক চমক আর বিস্ময় ছানা বড়া। সেই সঙ্গে উপস্থিত সবারও স্বাধীন অধিক আশ্চর্য আর
চমকে হঠাৎ চেঁচিয়ে উঠল পাখি আপু। বলে অতঃপর সে দুরন্ত পায়ে ছুটল অনন্যার সন্নিকটে। সঙ্গে সঙ্গে আরেক দফায় চমকায় সকলে। নওয়াফের মোবাইলে নজর ছিল। 1 সেকেন্ডের মধ্যে ওনার মনে হলো ওনার অতি ফার্স্ট চলিত হার্টবিটের গতি কিয়ৎকালের জন্য থেমে গেল, যার ফলস্বরূপ ওনার হাত ফসকে মোবাইলটা নিচে পড়ে যায়। অতঃপর ওনার হৃৎপিণ্ড থুকথুক করে কাঁপে। রীতিমতন দ্রুত গতিতে লাফিয়ে ঝাঁপিয়ে উঠে বিস্ময় একাকার তিনি। চোখ দুটি কোটর ছেড়ে বেরিয়ে আসা চোখা উৎসুক নিয়ে সহজে দাঁড়িয়ে যান। স্বাধীনকে প্রিয়কারও নজরে অনুসরণ করে বিস্মিত দৃষ্টিজোড়া নিয়ে তড়িৎ সামনে তাকান। সঙ্গে সঙ্গে ছোট্টখাটো একটা অ্যাটাক হয় ওনার। অবশ ও দুর্বল হয়ে আসা পা দুটি শক্তিহীন হয়ে বেঁকে আসে। অতঃপর ধপ করে দাঁড়ানো অবস্থায় চেয়ারে উপরই পড়ে যান তিনি। রমি চমকে উঠে দ্রুত বিচলিত ও অস্থির চিত্তে নিয়ে ছুটে আসেন। ভাই, ও ভাই, আপনি ঠিক আছেন? এমন করছেন কেন? আপনার কি কষ্ট হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? নফ সঙ্গে সঙ্গে কথা বলতে পারল না। জবাবের শব্দ উষ্ঠে উঠল না। মুখ দিয়ে কথা বলার ভাষা সম্পূর্ণ হারালো। হাতের সে কেবলমাত্র বলল, 1 গ্লাস পানি দে। রমেশ দ্রুত পানি এনে দিল, কিন্তু পানি খাওয়ার পরও তিনি শান্ত হতে পারেন না। ওনার ভেতরে ভেতরে অস্থিরতার জোয়ার ক্রমশ বেড়ে যাচ্ছে। শরীর ক্ষণে ক্ষণে ঘেমে টেমে অস্থির, পাঞ্জাবির শেষ জলে ভিজে যাচ্ছে। তিনি দৃষ্টি তুলে আবারও তাকান সেই চিরচেনা সুশ্রী মায়াবী মুখটার দিকে। কালো বোরকার আর বাদামি রঙের হিজাবে আবৃত নাইটি যেন সম্পূর্ণ ওনার অপরিচিত। যেমন লম্বা চওড়া তেমনি সুস্বাস্থ্যের অধিকারী। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা এখন আর নেই, সেখানে শ্যামবর্ণ কেটে শুধু উজ্জ্বল বললে ঠিক হবে। ওই ক্লান্ত মাখা কাজল লেপটানো মায়াবী ভীষণ মায়াবী স্নিগ্ধ মুখটা তাকে এক মুহূর্তের জন্য ভাষা শূন্য করে দিয়ে নির্বিকার বানানোর জন্য যথেষ্ট ছিল। ওনার অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে ঝড় তুলল প্রলয় ঝড়। মেয়েটার আগমন ছিল ভূমিকম্পের মতন। এক পলকে মধ্যে ওনার মতন শক্তভক্ত পুরুষকে কাঁপিয়ে ছাড়লো। বুকটা দূর দূর করে এখনো কাঁপছে। চিনচিন ব্যথার স্বাদও লাগে। শৈলের লোমগুলি অদ্ভুত এক শিহরণে কাটা দিল। কেন দিল জানা নেই। এক মুহূর্তে জন্য ওনার মনে হলো মেয়েটা ওনার কাছে আসুক, জিজ্ঞেস করুক, আপনার এত কষ্ট কিসের প্রিয় নওয়াফ ভাই? আমি আছি তো। আর কোমল নরম সরম হাতে আপনাকে আদর সোহাগে ভরিয়ে দিয়ে সকল ক্লান্তি অবসাদ দূর করে দিব। কিন্তু আসে না। মেয়েটা ফিরে তাকায় নিয়প্তি। স্বাধীন বাতাসের বেগে ছুটতে গিয়ে অনন্যার পা পেঁচে ধরে হু হু করে কেঁদে দিল। সেই সঙ্গে মুক্তিও ছুটে এলো, অনন্যাকে জাপটে ধরে কাঁদল। এদের 2 হাত দিয়ে ঠেলেও ছাড়াতে চেষ্টা করেও তাইরা ছাড়াতে পারল না। শেষমেশ তাইরা এক কঠিন থমকে চলল। এই, তোরা মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? মেয়েটা কত দূর থেকে ক্লান্ত হয়ে ফিরেছে, সেখানে তোরা একটু একটু বাতাস করবি, ঠান্ডা পানি এনে দিবি, তা না করে সোজা চাপড়ে ধরেছিস। সারোরে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেচারের মুখটা একবার দেখ, রাত্রর ক্লান্তি যেন মুখে লেপটে আছে। ওকে একটু খোলা মেলা থাকতে দে, হাওয়া বাতাস আসতে দে। মুক্তি ছাড়লেও স্বাধীন পা ছাড়েনি। সে কান্না জড়িত রক্তিম মুখে নাক টেনে টেনে বলল, আগে পাখি আপুকে বলো ক্ষমা করতে, তাহলেই পা ছাড়বো। তাইরা ধমক ছড়ল, ও কি এত দূর থেকে তোদের ক্ষমা করতে এসেছে? আজব। ছাড় মেয়েটাকে, একটু স্বস্তি দে। তবু স্বাধীন ছাড়লো না। মুখ ফুলে কাঁদে অনন্যা। স্বাধীনকে টেনে উঠে দাঁড় করালো। ওর গালে স্নেহ পড়া হাত রেখে মুচকি হাসে। তোদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। স্বাধীন কান্না মিশ্রিত কঞ্চে বলল, সত্যি তো? মুখ গোমরা করে থাকবা না তো? অনন্যা ঠোঁট ছড়িয়ে হাসে। সঙ্গে সঙ্গে ওর গ্যাস দাঁতটি ছিলিক মেরে উঠে, যেটা সবার নজর কাড়ে। স্বাধীন সহসা তন্মধ্যে প্রশংসা করে উঠে বলে, তোমার হাসি সুন্দর। বিনিময় অনন্যা মনে থাকে, পাশে তাকিয়ে দেখে সকলে তাকে ভিড় জমিয়ে দাঁড়িয়েছে। বীর ছেলে কাজল রেখা আচমকা অনন্যাকে ছো মেরে বুকের মধ্যে ঠুকিয়ে নিয়ে ডুকটে কেঁদে দিল। আমার মা, আমার প্রাণ ভোমরা, এতকাল মায়ের উপর অভিমান করে কই ছিলি মা? কাজল রেখা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। স্বাধীন একটা চেয়ার এনে দিল অনন্যাকে বসতে। অনন্যা বসলো না। সে তার আম্মাকে চেয়ারে বসিয়ে দিয়ে ওর আম্মার সামনে নিচে ফ্লোরে বসে পড়ল। কাজল রেখা তখন হিচকি তুলে কাঁদছিল। অনন্যা স্মিত হাসে। কাঁদছো কেন আম্মা? কতদিন পর এই সমুদ্রের ডাকটি
শুনলো কাজল রেখা, তার পরাণ শান্ত হয়। আবারও চাপা আর্তনাতে হুমড়ি খেয়ে কাঁদে। কেঁদে ওঠেন তিনি। আমার প্রাণ ভোমরাটা। অনন্যার কপাল টেনে এনে কাজল রেখা আবেগে আলতো করে চুমুকে বসে। তাহিরা বলে, আপনারা সবাই ভিড় ছাড়েন, যার যার জায়গা যান, ওরা এখানে মামে কথা বলুক। তাহিরার কথা মতন সকলে ভিড় ছাড়লো। নওয়াব সেই যে বসলো, ওঠার আর শক্তি পেল না। তবে এখানে বসে অনন্যাকে দেখছে সে। মেয়েটার উপর থেকে ওনার ক্ষুদ্র ধার দৃষ্টি নড়চড় হয় না। তাহিরা অনন্যার হিজাবের পিন একটা একটা করে বের করে হিজাবটা খুলে নিল। অনন্যা বলল, কি করছো মনি? এখানে কত লোক, রুমে গিয়ে খুলি। তারা সেসব তোয়াক্কা করলো না। অনন্যার মাথায় হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলে, কার এত বড় সাহস আছে দেখবো নে, আমার মেয়ের দিকে খুব নজর দেয়, তার চোখে তুলে নেব। অনন্যা আর কিছু বলে না, বলে জানে লাভ নেই। তাহিরা অনন্যার বোরকাটাও জোরপূর্বক টেনেই খুলে নিল। কোনো রকম মাথায় ওড়না দিয়ে বসিয়ে রাখলো। নিখিল এসে এক গ্লাস পানি ঠান্ডা শরবত দিয়ে গেল। অনন্যার পরনে ইন্ডিয়ান সুতির একটা থ্রি পিস ছিল। মুখটা ঘামে সামান্য লালচে ভাব চলে এসেছে। চোখের কাজল লেপটে আলাদা এক সৌন্দর্য দৃষ্টি ফুটিয়ে তুলেছে। অনন্যা উঠে দাঁড়ায়, ইচ্ছে ছল ছল চোখে অনন্যার দিকে তাকায়। অনন্যা এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। ওর পাশ কাটিয়ে গিয়ে নওয়াফের পাশে খালি চেয়ারটায় বসে। মিষ্টি একটা মেয়েলি ঘ্রাণে ওনার শরীর শিরশির করে উঠল। শরীরের লোম অব্দি কাটা দিয়ে দাঁড়িয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না ওনার পাশের মেয়েটা স্বেচ্ছায় বসেছে। মুগ্ধতার একটা গড়ের মধ্যে বসবাস করছেন তিনি। সুচালো দৃষ্টিজোড়া আর পলকই পড়ছে না। নোবার পাশে ইরা ছিল। তার হঠাৎ কেন যেন ঈর্ষা করতে ইচ্ছে জাগলো। এই যে নওয়াফ অন্যার দিকে তাকিয়ে আছে তো আছে, দৃষ্টির পলক ফেলবার যেন নড়চড় নেই। সেসব অনন্যা কি গ্রাহ্য করছে না। সে বেচারি আদিম ভাবনায় যেন ব্যস্ত। ইরা কখনো দেখেনি নওয়াফকে এভাবে মুগ্ধ নয়নি কারো দিকে তাকাতে, এমনকি ইরা নিজের উপরও না। রবিজ বলেছিল তাদের পাখি অনেক সুন্দর। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ইরা। টানটানা চোখ, চোখের পাপড়িগুলো ঘন ঘন মনিজোড়া কুচকুচে কালো, গায়ের রং উজ্জ্বল, মুখটা একরক্তি হাসি ছিল। সেই হিসেবে ইরার গায়ের রং উজ্জ্বল বেশি, তবে মুখের গড়ন অতটা নিখুঁতে গড়া নয় যতটা এই মেয়েটার সে বুঝল। এই জন্য নওয়াব ভাই ওই মেয়েটার নিখুঁত গড়া সৌন্দর্যে আটকিয়েছে, বিশেষ করে ওই মায়াবী আঁখি জোড়ায়। অনন্যার সামান্য বিরক্তই লাগছিল। সে কি খেয়াল করেনি তার পাশে বসে থাকা সুঠাম দেহের লোকটির নিবিড় ঘন চাহনি করেছে, এড়িয়েও গেছে। সেই জন্যই ওনার পাশে বসা কাউকে কষ্ট দিতে হলে খুব কাছ থেকে দিতে হয়, যাতে সোজা অন্তরে গিয়ে সূচের মতন ঠেকে। তার ভাবান্তরের মধ্যে গম্ভীর কণ্ঠনালী শুনল, কেমন আছো? চট করে দৃষ্টি উঠে সরাসরি নওয়াফের ধূসর গভীর মনি জোড়ার দিকে তাকায়। নওয়াফের চোখ এখনো ওর উপর থেকে সরেনি। সেই গভীর মণিজোড়ার দিকে তাকিয়ে ফট করে স্মিত হাসে সে, যেটা ওনার জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। উনি হঠাৎ করে ফরকে যান। ওর হঠাৎ হাসার কারণ বুঝলো না, তবে তিনি টের পেলেন ওই ঠোঁট জোড়ানো গ্যাস দাঁতের হাসি ওনার বুকের বাম পাশে চিনচিন ব্যথার আন্দোলন সৃষ্টি করছে। তিনি বুকের বাম পাশে সাহসে হাতে চেপে ধরলেন। ইসরে, হালকা করে মরে গেলাম। অনন্যা সেসব তোয়াক্কা করলো না, উঠে যায় দ্রুত। এরপরে স্টেজে গিয়ে উঠে মুস্কান অবাক নেত্রে চেয়ে থাকে। অনন্যা এক চিমচি হলুদ দিয়ে মুস্কানের গালে লাগিয়ে দেয়। এক পিচ আঙুর মুখের সামনে নিতে মুস্কান বলছে, অনেক আমি তো তোকে দাওয়াত দিইনি, তাহলে নির্লজ্জের মতন এলি কেন? কিছুক্ষণ মুস্কানের দিকে, ওই শক্ত মুখটার দিকে নৈশব্দে চেয়ে থেকে গাল ভরে হেসে দেয়। মুস্কান ফ্যাল ফ্যাল করে তার সামনে থাকা উপস্থিত রহস্যময় নারীটির দিকে চেয়ে এলো। এই কেমন নারী সে অপমান করছে আর ওই মেয়েটা হাসছে। তার যে বনে যায় সে তার ভাবুকের মধ্যে শুনতে পায়, তুমি দাওয়াত না দিলেও আমি আসতাম। আমাকে তুমি আপন না ভাবলেও আমি তোমাকে আপন ভাবি। আচ্ছা মুস্কান আপু, কি কারণে তোমার আমার প্রতি এখন অব্দি এত বিদ্বেষ, ঘৃণা, রাগ বলতে পারো? তুই তা জানিস না। জানি। একটা কথা কি জানো, তৃতীয় ব্যক্তির কারণে সবসময় মধুর সম্পর্কগুলি নষ্ট হয়।
এই যে এক সময় তোমরা সবাই কত আমায় আদর করতে, বিশেষ করে তুমি, কত রাত অবধি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তোমার গায়ে পা দিয়ে ঘুমিয়েছি, সেসব হিসেবের বাইরে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সব অতীত। বর্তমানে তোমাদের সামনে আসার ইচ্ছে ছিল না। বর্তমানে আমি তোমার চোখের বালি। আমার ইহকালেও তোমাদের সামনে আসার ইচ্ছে ছিল না, কিন্তু মা সমতুল্য খালার কথা অমান্য করি কি করে বলো? বেশি না, মাত্র 2 দিন অপছন্দ ব্যক্তিটাকে সহ্য করো। এরপরে আর কখনো আমার মুখও তোমাদের দেখতে হবে না। বলে অনন্যা উঠেই যাচ্ছিল। হুট করে মুস্কান অনন্যার হাত ধরে টেনে তার বুকে এনে ফেলল। অনন্যাকে ছোট বাচ্চার মতন বুকের মধ্যে ঠুকিয়ে নিয়ে হা মা করে কেঁদে দিল। আই এম সরি রে পাখি, সরি। আর কখনো তোর প্রতি আমি রাগ করব না। তুই ঠিকই বলেছিস, সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণেই নষ্ট হয়। যা নষ্ট হয়েছে, নতুন করে যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থাই করব। অনন্যা গাল ভর্তি হাসল। তার চোখে আজ আর জল নেই, তবে মুস্কানের থেকে সে নিজেকে ছাড়িয়ে নিল। এক মুঠো হেসে উঠে গেল। টুটাও শব্দ করে সরি বলে সব সমস্যা মিটে গেল তো? সরিতেই তো কাজ হতো। মানুষ বুঝে না কেন? তারা যেই মুমূর্ষতম আঘাত হৃদয় করে, গরম উত্তপ্ত তেল ছিটানোর নাই, তাদের সামান্য সরিটুকুতে কাজ হয় না। সরি বলার আগে ততক্ষণে তাদের আঘাত কলিজায় গিয়ে পৌঁছায়। ক্ষমা করা মহৎ গুণ। মুখে যতই বলো অমুককে আমি ক্ষমা করে দিয়েছি, সত্যি কি হৃদয় থেকে সবাইকে ক্ষমা করা যায়? যায় না। এমনও অনেক মানুষ আছে যারা একজন মানুষকে মুখের কথা দ্বারা আঘাত করে, খুন পর্যন্ত করে ফেলে। এরপর এসে 1000 বার সরি বললেই কি 7 গুণ মাপ? মোটেও নয়। সেও পারে না তাদের ক্ষমা করতে, কিংবা তাদের প্রতি অভিমান লুকিয়ে রাখতে। অভিমান তাদের সঙ্গে করা যায় যারা প্রকৃত অর্থে বুক ভরে ভালোবাসে, আর যাদের জন্য সামান্য অভিমান হৃদয় ছিঁড়ে আসে। মুস্কান বুঝল অন্য তাকে ক্ষমা করেনি, করা উচিত নয়। সে যা করেছে তা কোনো আপন মানুষ করে না। আপন খালাতো বোনের প্রতি তার নীরব জুলুম অবিচার ছিল গগনচুম্বে। সে সব ভোলার কথা নয়। অনন্যা নভের সামনে দিয়ে হেঁটে গেল ওর মনির কাছে। মনি প্লিজ, আর এখানে থাকতে বলো না, আমি এখনই হলে ফিরতে চাই। রেখা আটকে ওঠেন। ছবির অন্যকে বুকের মধ্যে এক প্রকার টেনে আনেন। না, তুই কোথাও যাবি না, তোকে কোথাও আমি যেতে দিব না। তাহিরা বলো, অনন্যা প্লিজ স্যাক্রিফাইস কর একটু। কিছুক্ষণ আগে এসেছিস, এখন চলে যাবি? মেশরা মন্দ দেখায়। বিয়ে তো কালকে, অন্তত 2 দিন থেকে যা। অন্য জবাবে হ্যাঁ কিছু বলে না, মাথা চেপে ধরে বলে, আমি প্রচন্ড ক্লান্ত, পুরো শরীর ঘামে চটচটে করছে, গোসল করব, আমি নিচে গেলাম। আমিও যাচ্ছি। অনন্যা বলল, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কালো রেখার মুখ ছোট হয়ে যায়, ভালো দেখা যায়। তার অভিমানী মেয়েটা বুঝি এখনো তার প্রতি এক বুক অভিমান জমিয়ে রেখেছে। সেই অভিমানের শেষ কোথায় সে জানে না। অন্য যাওয়ার পরে অনুষ্ঠান ওখানেই থামিয়ে দেওয়া হলো। সকলে নিচে নেমে এসেছে, কেবল ছাদে রইল নিখিল, আবুল স্যার আর নফ। নিখিল প্রশ্ন করলো, নফকে? বউ তো ফিরে এসেছে ভাইয়া, এবার ফিলিংস কেমন? উথাল পাতাল, সমুদ্রের হিল্লোরের ন্যায়। মানে বোঝাতে হলে তোকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তোর বোনকে আমার বেডরুমে গিয়ে পাঠাস, বাকিটা অনুভূতি ফোন করে জানাবো। তুই কোনোদিন ভালো হতি না। ভালোই ছিলাম কবে? নষ্ট পুরুষ তো তোর বোনই বানিয়েছে। ওদের কথোপকথনের মধ্যেই ইচ্ছে এলো, নিখিল ভাই, নাও ভাই, মেজু বাবা তোমাদের ডাকছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, সে কি মেজবান কাকা এখন আসলো? কিছুক্ষণ আগে। নিখিল নওয়াবকে উদ্দেশ্য করে বলল, নওয়াব তুই কি এখন নিচে যাবি? সিগারেটে 2টো টান বসিয়ে দেন তিনি। বলিষ্ঠ শরীরটা সচন করে দাঁড় করিয়ে গাছেরা ভাব নিয়ে বলেন, না তুই যা, আমি কিছুক্ষণ পর যাব। নিখিল নেমে যাওয়ার পরে আবুল স্যারও নেমে যান। থাকেন শুধু শক্তপোক্ত দেহের মালিকটি। ওনার ধূসর গভীর মণিজোড়া শূন্য আকাশের চোখের সামনে ভাসে ও সুশ্রী মুখটি, কাজল ল্যাপটানো সেই পরিচিত মুখ, কোকিলের সুরধ্বনি ন্যায় পরিচিত সেই কণ্ঠস্বর, চটচটে ঘামে ভেজা আলোক রশ্মির মতন দেখতে অদ্ভুত সৌন্দর্যের গরনে মুখটি, সবই ওনার নজর কাড়ে। বুকের ভিতরে তোলপাড় জাগায়। দেহটা এখানে, অথচ মনটা পড়ে আছে ওনার কিশোরী বই নিকটে। আচ্ছা,
একজন মা পুরুষের কাছে তার শখের নারীটি কি এতই সুন্দর হয়, এতই আপন হয়? সারাক্ষণ নেওয়া খাওয়া ভুলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না, শুধু তিনি নিজেই এমন, ওনার ক্ষেত্রেই এমনটা হয়। আগে তো অর্ধেক পাগল ছিল, এবার পুরোপুরি পাগল বানিয়ে ছাড়লো মেয়েটা। সিগারেটের শেষ অংশটুকু বুকের বাম পাশে চেপে ধরলেন তিনি। ভারী অদ্ভুত, চামড়া পুড়েছে কিন্তু ব্যথা অনুভব করছে না। ব্যথার অনুভূতিগুলিও বুঝি আজকাল নির্বাক মৃত হয়ে গেছে। তিনি পুনরায় মনে করেন ওনার দিকে তাকিয়ে একটু হাসি পর্দার সেই মুখটি, ওই গ্যাসদার, ওই হাসি প্রেমে আবারও তিনি নতুন করেই পড়লেন। মেয়েটা তাকে মারার সবটুকু ফোন দিয়ে এটেছে। সিগারেট ফুঁকতে ভালো লাগছে না, নিচে বাকি অংশটুকু ফেলে পায়ের তলে পিষে নিলেন। ওকে দেখার তৃষ্ণা, বড্ড তৃষ্ণা যাচ্ছে, দু চোখে তৃষ্ণা জেগে জেগে উঠেছে। তিনি আর থাকেন না সেখানটায়, বড় বড় পাফলে শাসা করে পিঠে নেমে যান। ড্রয়িং রুমের সামনে দিয়ে ভেতরে রুমে যাওয়ার সময় মেজবান তালুকদার হঠাৎই পেছন থেকে ডেকে উঠছেন। না, দাঁড়াও, তোমার সঙ্গে জরুরি বিষয় কথা আছে। তিনি কানে তুলেন না, হেঁটে পাশ কাটিয়ে একটি রুমের সামনে এসে থেমে পড়েন। মেজবান তালুকদার বেপরা একগুঁয়ে ছেলের আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেন। ছেলেটা আগে যতটুকু বেপরা ছিল, বর্তমানে তার চেয়ে দ্বিগুণ বেপরা, খাটতারা হয়েছে। নফ হঠাৎ থেমে পড়ে। পাশের রুম থেকে মেলি হাসির ঋণ শব্দ পাওয়া যাচ্ছে। দরজাটা হালকা করে ধাক্কা দেন তিনি। সঙ্গে সঙ্গে ওনার চোখ ছানা পড়া, লম্বা খোলা চুল খাটের নিচে গড়িয়ে পড়েছে। উল্টো ঘুরে ল্যাপটপে কথা বলছে তার কিশোরী বউ। আবারও অনন্যা হাসল। হাসার অবশ্য কারণ ছিল, শান্তর উপর কি কি এক্সপেরিমেন্ট করেছে লাবণী, সেসব বিস্তারিত শুভ সবাইকে খুলে বলছিল। সেই সব শুনে অনন্যা হাসছিল। নফের চোখে মুখে এখনো চমকপ্রদ। মেয়েটা সত্যি সত্যি ওনাকে নব্য নব্য রূপে ধরা দিয়ে চমকে দিচ্ছে। কিন্তু চুল অত বড় হলো কবে? তুমি যখন সমুদ্রে সমুদ্রে ঘুরতে ব্যস্ত ঠিক তখন। জবাবে উত্তর পেয়ে নফ কৌতূহল বশত পিছু ঘুরল, দেখলো তাহিরাকে। ও আপনি আপনি আর আপনার বোন দেখছি সব একই ধাঁচের, খোঁচা মেরে কথা বলেন। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না? পাচ্ছি তো, চোরের মতো নুকি দিচ্ছ। আমি চোর নই, ডাকাত তো। আপনারা দু বোন খোঁচাতে পছন্দ করেন বেশি বুঝি। সেজ অপার কথা জানি না, তবে আমার খোঁচাতে ভীষণ ভালো লাগে। ডাকাতির কি করলাম জানো না? জানি না তো, আপনি বুঝিয়ে বলুন। নওয়াব, তোমাকে একটা কথা বলি। মেয়েটা আবার দীর্ঘ 5 বছর পর নিজ গ্রামে ফিরে এসেছে। আমি চাই না তুমিও থাকাকালীন কোনো রকম ঝামেলা ফাঁসার সৃষ্টি হোক। ওর থেকে দূরে থাকবে, তোমার ছায়াও যেন ওর উপর না পড়ে। নফ গাছাড়া ভাব নিয়ে ছোট পাখি হাসে। তারা ভারী অবাক হয়। কাহিনী কি হাসছো যে? আপনার কথাটা হাস্যকর লাগলো তাই হেসেছি। বেয়াদবি করছো? মোটেও নয়। আপনি কে হন যে আপনার সঙ্গে বেয়াদবি করব? তুমি ভুলে যাচ্ছ আমি কে, পাখির ছোট খালা নই। আগে জানতাম না তো, এখন জেনেছি। পরিচয়টা জানিয়ে দেওয়ার জন্য ছোট্ট করে ধন্যবাদ ছোট্ট শাশুড়ি আম্মা। তাইরা হকচকে উঠলো না কিংবা অবাক হলো না। কতক্ষণ নওয়াফের মুখটার দিকে গভীর চোখে নীরবে নির্বিকারে তাকিয়ে থাকে। নওয়াফও তাকিয়ে রয়। চোখে চোখে যেন দুজনে নীরব এক অঘোষিত যুদ্ধ চলে। হুট করে তাহিরা বলে উঠল, আমার মেয়েকে তুমি কখনোই পাবে না, আমি ওকে কখনোই তোমার কাছে যেতে দিব না। বাচ্চাদের মতন আপনাদের দুই বোনের আচরণ, অথচ আপনাদের চেয়ে বুঝদার আমার 10 বছরের কাজিন। অপমান করছো আমাকে? না, আপনাকে চিনেছি তো আমার বউয়ের খালা হিসেবে, আপনার নিজস্ব পরিচয় হিসেবে নয়। তুমি ওকে বউ দাবি করছো? কোন হিসাবে? একজন স্বামী হিসেবে। অনন্য মানে কি জিজ্ঞেস করছো ওকে? ওর না মানাতে সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? শোনো না, একটা কথা বলি, মেয়েটা যে কদিন আছে ওকে শান্তিতে থাকতে দাও, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বোকার মতো কথা বলেন কেন? স্বামীর কাজ কি বউকে জ্বালাতন বিরক্ত করাই নাকি? বিশৃঙ্খলা সৃষ্টি করব কেন? আজব। খানিকটা থামেন তিনি। এদিক ওদিক তাকে বুক ফুলে তপ্ত শ্বাসটুকু ফেলে পুনরায় বলেন, বউ আমার, অথচ মাথা ব্যথা আমার চেয়ে আপনাদের বেশি। ওর উপর যদি কারো বেশি অধিকার থেকে থাকে সে একান্তই আমার। এই যে 5 বছর পর বউয়ের দেখা পেলাম, অথচ বউ আমার সঙ্গে এক দণ্ড কথাও বলল না। আপনাদের উচিত কি ছিল বলুন? স্বামী স্ত্রীর মান অভিমান ভাঙিয়ে
এক করে দেওয়া, তাদের জন্য বরাদ্দকৃত করে এক রুম ছেড়ে দেওয়া তাদের জন্য, যাতে মান অভিমান ভেঙে দুটো আত্মার মিলন ঘটে। সেসব না করে দিয়ে উল্টো হুমকি ধামকি দিচ্ছেন ওর কাছে থেকে দূরে থাকার। এসব কোন পাগলে করে ভাই? স্বামীকে তার স্ত্রীর থেকে দূরে রাখার কার সাহস আছে? আপনাদের মাথায় কি গিলোর অভাব?